এসএলএসটির অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। আজকে আমরা এই ক্লাসটায় রাশিবিজ্ঞানের একদম প্রাথমিক ধারণাগুলো, যেখান থেকে কিছু প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা থাকে এবং যেগুলো না জানলে আমরা যে রাশিবিজ্ঞানের পরবর্তী ধাপগুলো আছে, স্কিউনেস, কার্টোসিস বলো, টি স্কোর, জেড স্কোর থেকে শুরু করে তারপরে তোমার র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মুভমেন্ট, এইগুলো বুঝতে গেলে তার বেস যদি আমার ঠিক না হয় হবে না। আমি চেষ্টা করবো এই ভিডিওটায় রাশিবিজ্ঞানের বেসিক গুলো আলোচনা করতে। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ফট করে সাইকোলজিস্টের রাশিবিজ্ঞানে কেন আসলেন? যেমন অধ্যায় ভিত্তিক প্রশ্ন ক্লাস চলবে, রাশিবিজ্ঞানটা আমরা এর মাঝে মাঝে যাতে প্র্যাকটিসটা হয়, সেই জন্য রাশিবিজ্ঞান। এবার প্রথমে আসি, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স কি? এক কথায় যদি বলা, রাশিবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে মনোবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানে বা অন্য কোনো ভাবে যে ব্যক্তি সংক্রান্ত বা অন্য কোনো যে তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করে তার কমি কোথায় আছে এবং তার তাৎপর্য কি আছে এবং সেটার বাস্তব প্রয়োগ করার কৌশলটাই হচ্ছে রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞান এমন একটি বিজ্ঞান বা এমন একটি বিষয় যা কিনা মনোবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানের বা অন্য কোনো যে তথ্য পাওয়া যায়, সেই তথ্যগুলোকে সঠিকভাবে কালেকশন করা, তার তাৎপর্য বিশ্লেষণ করে শিক্ষার্থী বা শিখন বা শিক্ষা পদ্ধতির উৎকর্ষতা যেমন যাচাই করে, তেমনই তার কমতি কি কি আছে, দুর্বলতাকে ডায়াগনস্টিক করতে সাহায্য করে এবং তার রেমেডি ঠিক করে। এই হলো রাশিবিজ্ঞান, অর্থাৎ তাৎপর্য বিশ্লেষণের একটি উপায় বা কৌশল। এইবার সবচেয়ে প্রশ্ন যে স্ট্যাটিস্টিক, রাশিবিজ্ঞানের ইংরাজি হচ্ছে, অনেকেই আমাদের ধারণা রাশিবিজ্ঞান মানে হচ্ছে অঙ্ক। ডাইরেক্ট রাশিবিজ্ঞান মানে আমি অঙ্ক, এটা কিন্তু বলতে পারছি না। রাশিবিজ্ঞানের ইংরেজি কথা বললাম স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স কথাটা কোথা থেকে এসে? একটা ল্যাটিন শব্দ মনে করা হয় স্ট্যাটাস। স্ট্যাটাস মেইনটেইন কথাটা আমরা খুব ইউজ করি, কিন্তু এটা সেই স্ট্যাটাস নেই। ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিক্স এসছে বা উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করে। ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবার তোমার যে আরেকটা মতবাদ আছে, ইতালীয় শব্দ। সাধারণত আমরা সাইকোলজিতে ইতালীয় শব্দ খুব কম দেখব। সেই রকম একটা শব্দ স্ট্যাটিস্টা। স্ট্যাটিস্টিক্স এসে বলা হচ্ছে স্ট্যাটিস্টা থেকে, স্ট্যাটিস্টা। আবার আরেকটা মতবাদ আছে জাপানি শব্দ, ওইটাও স্ট্যাটিস্টিক, কিন্তু বানানটা আলাদা। এই সিটা কে হয়ে গেল, এখানে সি ছিল, এটা কে হলো, স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে জাপানি শব্দ। এই তিনটে শব্দের মোটামুটি খুঁজে পাওয়া যায়, আরো কিছু হয়তো আছে। স্ট্যাটাস এটা হচ্ছে ল্যাটিন শব্দ, ইতালির শব্দ স্ট্যাটিস্টা, আর হচ্ছে স্ট্যাটিস্টিক হচ্ছে জাপানি শব্দ। এদের এভারেজ অর্থ হচ্ছে সংখ্যামান। স্ট্যাটিস্টিক্সে যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, কোনো সংখ্যামানকে বোঝায়। তার আগে আমি সংজ্ঞাটা সাধারণভাবে বললাম যে কোনো প্রাপ্ত তথ্য বা গুণ যেগুলো আছে তাকে বিশ্লেষণ করে শিক্ষা প্রক্রিয়ার দুর্বলতা এবং সফলতা সমস্ত দিক তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। এবার এইখান থেকে কতগুলো কমন জিনিসের তথ্য কি, স্কোর কি, তোমার যে সিলেবাসে যেটা আছে আনডিস্ট্রিবিউটেড যে তথ্য আছে সেটাকে কি করে আমি ডিস্ট্রিবিউশনে আনবো, স্কেল কি, সমস্ত বিষয়গুলো উদাহরণ সহ সহজভাবে বোঝার চেষ্টা করব। তার আগে যেটা আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আছে, যে রাশিবিজ্ঞানের উপযোগিতা বা গুরুত্ব, যে কোনো একটা কিন্তু এখানে বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। রাশিবিজ্ঞানের গুরুত্ব কি সেটা জেনে নিয়ে এর প্র্যাকটিক্যাল দিকগুলো যাচ্ছি। প্রথমত হচ্ছে রাশিবিজ্ঞানের প্রধান গুরুত্ব কেন আমরা শিখছি, এর সবচেয়ে যেটা বড় কারণ, এটা হচ্ছে গাণিতিক যুক্তিতে প্রতিষ্ঠিত। দেখো, রাশিবিজ্ঞান কিন্তু গণিতের বিভিন্ন কৌশল প্রয়োগ করে, গাণিতিক যুক্তি নির্ভর, তাই তো? আমরা মনোবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানের যে বিষয়গুলো আগে পড়েছি বা পড়ব, সমস্তই হয় তাত্ত্বিক। হ্যাঁ, বেশিরভাগই পর্যবেক্ষণ লব্ধ, পরীক্ষা আছে, সাইকোলজিক্যাল বিভিন্ন দিকগুলো, কিন্তু সরাসরি গাণিতিক, যেমন আমরা স্পিয়ারম্যানের তত্ত্ব দেখেছি, তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করবার জন্য স্পিয়ারম্যান কিন্তু একটা নতুন গাণিতিক কৌশল টেট্রার সমীকরণের সাহায্য নিয়েছে, সহগতি সহগঙ্গ, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ঠিক তেমনি যে কোনো বিষয়
সঠিকভাবে প্রতিষ্ঠার একটা সহজ উপায় হচ্ছে গাণিতিক যুক্তি যদি নির্ভর করা হয়। আমরা একটা বিষয়কে যত সহজে না ব্যাখ্যা করতে পারি, যে ভারতবর্ষের জনসংখ্যা, এর মধ্যে এতজনা আছে হিন্দু, এতজনা মুসলিম, এতজনা খ্রিস্টান, সেটাকে যদি একটা গ্রাফিক্যাল আর্টে দেখবে সংবাদ মাধ্যমে প্রকাশ করে যে এটা 360-এর মধ্যে এতটা হচ্ছে হিন্দু, এই এতটা হচ্ছে মুসলিম, এতটা শিখ, এতটা জৈন, এই যে এইভাবে করে যদি বুঝিয়ে দেয়, যে কোনো একজন নিরক্ষর ব্যক্তি সেও কিন্তু সহজে বুঝতে পারবে যে এর সংখ্যাটা এতটা, মোটামুটি এর সংখ্যাটা একটু কম, এর সংখ্যাটা একটু কম। দেখো গাণিতিক কৌশল কি করে, কোনো জিনিসকে কিন্তু সহজে প্রয়োগ করে। আমরা ক্রিকেট খেলায় যত না রান বিশ্লেষণ বুঝি, যখন গ্রাফিক্যালি দেখায়, ওই তোমার যে হিস্টোগ্রামের মাধ্যমে ওভার রান রেট দেখায়, কিন্তু ওই তোমার যে কিসের ক্রিকেটে, যে এই ওভারে 16 রান হয়েছে, এটার গ্রাফটা এই ওভারে হয়েছে 6, এটা একটু নিচে, এই ওভারে মেডেন গেছে, অর্থাৎ এটা 0 আছে, তারপরে ওভারে 10, এদের গ্রাফে দেখিয়ে দেয়, সহজে বোঝা যায়। দেখে যে কেউ বলে দেয়, যে পড়তে জানে না সেও কিন্তু দেখে বলে দেয়, ও এই দুটো ওভারে তো খুব ভালো রান হয়েছে। অর্থাৎ গাণিতিক কৌশল কি করে, কোনো বিষয়কে সহজে প্রকাশ করতে সাহায্য করে। তাহলে রাশিবিজ্ঞানের অন্যতম গুরুত্ব হচ্ছে যে গাণিতিক কৌশলে শিক্ষার্থীদের প্রাপ্ত বৈশিষ্ট্য, গুণ, তাদের ভালো মন্দ সহজে প্রকাশ করা যায়। তারপরে কি, তথ্যের তাৎপর্য নির্ণয়, অনেকটা আগেরটার সাথে সম্পর্ক রেখেই বলছি। তথ্যের তাৎপর্য নির্ণয় মানে যে তথ্যগুলো আমরা পাই রাশিবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞান বা মনোবিদ্যায়, তার তাৎপর্য নির্ণয় করতে সাহায্য করে। সেটাই তো ঘুরিয়ে ফিরে এতক্ষণ বলছিলাম, প্রায় একই রকম আগেই বললাম, যে তার সিগনিফিকেন্স কি আছে, এটা কতটা ইমপ্রুভ করলো শিক্ষার্থীদের, কতটা খারাপ হচ্ছে, এখানকার ত্রুটি কি আছে, সেই তাৎপর্যটা সহজেই কিন্তু বোঝা যায়। রাশিবিজ্ঞানের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ। আমরা অনুমান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করি যে এইটা করলে হয়তো শিক্ষার্থীদের উন্নতি হবে, পরীক্ষা ব্যবস্থার এই সংস্কার করা দরকার, কিন্তু রাশিবিজ্ঞান খুব সহজেই কিন্তু সে তাৎপর্য, কত পার্সেন্ট পাস করেছে, ছেলেদের পাশের হার কত, কোন বিষয়, দেখো এগুলো কিন্তু সব রাশিবিজ্ঞানের সাহায্য নিয়ে মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোয়, উচ্চ মাধ্যমিকের কোন সাবজেক্টটা এবার রেজাল্ট খারাপ হয়েছে, কোন সাবজেক্টে পার্সেন্টাল র্যাঙ্ক, পার্সেন্টাল পয়েন্ট দেখে বোঝা যায় একটি ছাত্রের অবস্থান কি আছে, ছাত্রের অবস্থান কি আছে। তাহলে এই যে এই বিষয়গুলো নির্ভুল সিদ্ধান্ত, যে এখানটায় অ্যাকচুয়ালি খারাপ হয়েছে, এখানটায় অ্যাকচুয়ালি ভালো হয়েছে, আমরা এগুলো ডিটেলসে রাশিবিজ্ঞান করেছি, জানি যে কোন সাবজেক্টে 80 পেয়েছে একটি ছেলে, আরেকটি ছেলে কোন সাবজেক্টে 70 পেয়েছে, অ্যাকচুয়ালি দেখায় এমন হতে পারে 70 পাওয়া সাবজেক্টেই সে ভালো রেজাল্ট করেছে, কেননা এবারে যে ছেলে মেয়েরা ওই সাবজেক্টে পেয়েছে দেখা গেলো 50-55, সেখানে সে 70 পেয়েছে, আর যে সাবজেক্টে 80 পেয়েছে সেই সাবজেক্টে এবারে যে ছেলে মেয়েরা পেয়েছে 82, তাহলে সে 80 পাওয়াটাও তার কিন্তু অ্যাকচুয়ালি তার চেয়ে 70 পাওয়াটা বেশি ডিফিকাল্ট। তো এই যে এই তাৎপর্যগুলো কে বোঝাবে আমাকে, রাশিবিজ্ঞান। তাহলে নির্ভুল সিদ্ধান্তে আসতে গেলে আমাকে কি করতে হবে, রাশিবিজ্ঞানের সাহায্য নিতে হবে। মূল্যায়ন, যে কোনো শিক্ষার্থীর মূল্যায়ন করতে গেলে রাশিবিজ্ঞানের সাহায্য তো লাগবে নাকি। রাশিবিজ্ঞান যে কোনো শিক্ষার্থীর, এই তাৎপর্য দেখা মানেই তো শিক্ষার্থীদের মূল্যায়ন করা, একজন শিক্ষার্থীর কতটা উন্নয়ন হলো, কতটা সে ইমপ্রুভ করতে পারলো, তার কোথায় কোথায় ঘাটতি আছে, সে মূল্যায়ন করা যাবে রাশিবিজ্ঞানের সাহায্যে। এটাই। আর একটা দুটো বলে ছেড়ে দেবো। তারপর হচ্ছে ভবিষ্যতের দিক নির্ধারণ। আমি শুধু ভবিষ্যৎ নির্ধারণ লিখলাম, অ্যাকচুয়ালি ভবিষ্যতের দিক নির্ধারণ। ভবিষ্যৎ নির্ধারণ জ্যোতিষবিদ্যা তো জ্যোতির্বিদ্যা নয়, এটা জ্যোতিষী তৈরি করে দেবে তা নয়। রাশিবিজ্ঞান কি করে ভবিষ্যতের দিক নির্ধারণ করে, কোন শিক্ষার্থীর কোন দিকে আগ্রহ আছে, কোন স্ট্যাটিস্টিক্যালি দেখা, কোন বিষয়টার তোমার যে স্কোপ আছে ইন ফিউচারে, এইগুলো স্ট্যাটিস্টিক্যালি জাজমেন্ট করে তবে কিন্তু একজন শিক্ষার্থীর সে ভবিষ্যতে যেতে পারে, সেই অনুযায়ী তাকে বিষয় নির্বাচন করতে পারে, পেশা নির্বাচন করতে পারে, সমস্ত দিকেই কিন্তু এক্ষেত্রে তোমার যে সাহায্য করে হচ্ছে রাশিবিজ্ঞান। তারপর হচ্ছে তুলনামূলক বা তুলনা করা। কিসের তুলনা, দুজন শিক্ষার্থীর মধ্যে তুলনা, কোন শিক্ষার্থী কোন বিষয়ে কতটা ভালো, এটা কি দেখে করি, স্কোর নম্বর দেখে, প্রাপ্ত নম্বর। শুধু আগে বললাম 70 পেলে অনেক সময় ভালো রেজাল্ট 80 পাওয়ার থেকে, কারণ তার পার্সেন্টাল র্যাঙ্ক এবং পয়েন্টটা দেখার ব্যাপার আছে, অবস্থানটা দেখার ব্যাপার আছে, সবকিছু দেখে তুলনা করা একাধিক শিক্ষার্থীর মধ্যে, সেটা কিন্তু শিক্ষা বিজ্ঞানের কাজ নয়, সেটা কার কাজ, সেটাই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এর কাজ। কিন্তু তুলনার দরকার আছে আমাদের শিক্ষা বিজ্ঞানে,
প্রতি মুহূর্তে দরকার আছে। বিহারের সাথে বেঙ্গলের শিক্ষার তুলনার দরকার আছে, সায়েন্সের সাথে আর্টসের তুলনার দরকার আছে, বিভিন্ন বিষয়ের মধ্যে তুলনা। যখনই তথ্য সমৃদ্ধ ভাবে আমি কম্পেয়ার করলাম, হাতের আন্দাজে কম্পেয়ার করে দিলাম ও ভালো ও খারাপ, সেটা আলাদা সাবজেক্ট। সঠিক তুলনা করতে গেলে কিন্তু কি করতে হবে, তোমার যে রাশি বিজ্ঞানের সাহায্য নিতে হবে। লাস্ট, পরিকল্পনা গ্রহণ বা পরিকল্পনা রচনা। শিক্ষা তো প্ল্যান করে চলে নাকি, শিক্ষার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, পরিকল্পনা মাফিক শিক্ষা তো চলে না। তো ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তো শিক্ষা চলে, এবং পরিকল্পনা রচনা করতে গেলেও কিন্তু এই রাশি বিজ্ঞানের সাহায্য নিতে হয়। রাশি বিজ্ঞানের হেল্প নিয়েই শিক্ষা বিজ্ঞানে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, শিক্ষার একটি দেশ বা জাতির শিক্ষা কেমন ভাবে পরিচালিত হবে, কিভাবে তার সংগঠিত হবে, সমস্ত কিছু ঠিক করে দেয় রাশি বিজ্ঞান। এই হলো মোটামুটি রাশি বিজ্ঞানের গুরুত্ব। এবার রাশি বিজ্ঞানের পদ্ধতি, তথ্য সংগ্রহের পদ্ধতি পর আমরা আসছি। তথ্য বা ডাটা বা ডেটা। তথ্য কি? তথ্য বা ডেটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, যে কোনো বিষয়ের প্রতিক্রিয়া, সেটা লিপিবদ্ধ করার কৌশলটাই হচ্ছে তথ্য। যে কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, শিক্ষা সংক্রান্ত নয় এমন যে কোনো বিষয়ের ঘটনা যখন লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় তথ্য। যেমন বয়স হতে পারে, মেধা হতে পারে, প্রাপ্ত নম্বর হতে পারে, পাস ফেলের হার হতে পারে, যে কোনো তথ্য যা লিপিবদ্ধ করা যায় তাকেই বলা হয় তথ্য। তথ্য কিভাবে সংগ্রহিত হয়? তথ্য সাধারণত সংগ্রহিত হয় পর্যবেক্ষণ দ্বারা হতে পারে, বিবরণী দ্বারা হতে পারে, কার্য বিবরণী দ্বারা হতে পারে, পরীক্ষার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু তথ্য সংগ্রহ করা যায়। তাহলে তথ্য সংগ্রহের সাধারণ কৌশল, এটা আমরা আবার মেজারমেন্টের এখানে যাব তখন পড়বো। তথ্য সংগ্রহের সাধারণ হচ্ছে বিবরণী, পর্যবেক্ষণ, পরীক্ষা, কার্য বিবরণী ইত্যাদি। তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে যে কোনো ঘটনা, বস্তু সম্পর্কিত বিষয় যা লিপিবদ্ধ করা যায় বা করা হয় তাকেই বলা হয় তথ্য বা ডেটা। এইবার তথ্য কয় প্রকার? তথ্য দুটো দিক থেকে তথ্যকে ভাগ করা যায়। এক হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী তথ্য দুই প্রকার। একটা পড়বো আমার বৈশিষ্ট্য অনুযায়ী, আর একটা আছে উৎস অনুযায়ী। ভালো করে কিন্তু বিষয়গুলো একটু দেখে রাখার চেষ্টা করব আমরা। উৎস অনুযায়ী আর বৈশিষ্ট্য অনুযায়ী দুদিক থেকে তথ্যকে ভাগ করা যায়। উৎস অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী কি তথ্য হচ্ছে দুই প্রকার, আগেই বললাম। এক হচ্ছে গুণগত তথ্য, কি বললাম, গুণগত। আর একটা হচ্ছে পরিমাণগত বা পরিমাপগত। গুণগত আর পরিমাণগত, এই দুই রকম, কোয়ালিটি আর কোয়ান্টিটি, গুণগত, পরিমাণগত। এই গুণগত তথ্য মানে কি? গুণগত তথ্য মানে হচ্ছে যেগুলোকে শুধুমাত্র গুণ দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, যেমন ধরো ট্যালেন্ট, মেধা, বুদ্ধি, এগুলো গুণ, এগুলোকে সরাসরি তুমি সংখ্যা দ্বারা কিন্তু প্রকাশ করতে পারছো না। সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, এর মেধা এত, এবার তুমি বলতে পারো স্যার বুদ্ধি তো আইকিউ, সেটা তো একটা আলাদা বিষয় আসছে। সাধারণত যোগ্যতা, গুণ, সততা, এই যে এই ধরনের তথ্যগুলো, এইগুলো হচ্ছে গুণগত, যা সরাসরি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। আর পরিমাণগত তথ্য কি? যেগুলো সরাসরি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। ওজন, বয়স, উচ্চতা, এগুলো কি সংখ্যা দ্বারা? ওজন কত? 52 কেজি। বয়স কত? 13 বছর 2 মাস। উচ্চতা কত? 5 ফুট 2 ইঞ্চি। এই যে পরিমাণগত, যেটা সরাসরি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে বৈশিষ্ট্যগত দিক থেকে তথ্য কয় প্রকার? ডেটা দুই প্রকার, গুণগত, পরিমাণগত। আর উৎস অনুযায়ী হচ্ছে তথ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে প্রাথমিক তথ্য, আর একটা হচ্ছে গৌণ, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাথমিক তথ্য যেটা সরাসরি কি হয়, যেখান থেকে তৈরি হচ্ছে, উৎস থেকেই সংগ্রহ করা যায়। ক্লাসরুমে সরাসরি স্টুডেন্টদের পরীক্ষা নিলাম, সেখান থেকে কি কত নম্বর পেল, অভিজ্ঞার মানটা নিলাম, এটা সরাসরি উৎস থেকে নেওয়া হলো। এটা হচ্ছে প্রাথমিক তথ্য। সেকেন্ডারি কি? প্রয়োজনে যখন কোনো কারণে সেই তথ্যটা 5 বছর পর বা 1 বছর পর স্কুলের বা কোনো কারণে চেয়ে পাঠালো, সেই তথ্যটাই আমি পাঠালাম যে হ্যাঁ 2025 সালে ফার্স্ট সামেটিভে এই ছিল রেজাল্ট। তাহলে কি সরাসরি উৎস থেকে নিলাম না, কিন্তু উৎস থেকে নিয়ে আমার সংগ্রহ করা ছিল, সেখান থেকে আমি আবার নিলাম ভায়া হয়ে। সেকেন্ডারি, সেটাকেই বলা হচ্ছে গৌণ তথ্য বা সেকেন্ডারি। সরাসরি সোর্সে যাচ্ছি না, গাছ থেকে সবজিটা ডাইরেক্ট বাড়ির থেকে তুলে নিয়ে গেলাম, প্রাথমিক তথ্য মনে করো।
আর সেটা আমি ভেন্ডরের কাছ থেকে, বাজারে দোকানদারের কাছ থেকে কিনেছি, কারণ এই লোক উৎপাদন করে দোকানদারের কাছে বিক্রি করেছে, তার কাছ থেকে ভায়া হয়ে আমি কিনেছি, সেটা হচ্ছে গৌণ। সরাসরি ডাইরেক্ট যেটা মার্কেটিং সেটা হচ্ছে প্রাথমিক, আর ঘুরিয়ে যখন যাচ্ছি সেটা হচ্ছে গৌণ। এই গেল তথ্য। এবার তথ্যর সাথে যেটা দেখো এবার রিলেটেড, আমরা পরপর পরপর কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মেইন জায়গাগুলোতে এবার ঢুকছি। তথ্যের পর যেটা আসছে সেটা হচ্ছে কি স্কোর। স্কোর কি? এই যে তথ্যগুলো পেলাম আমরা, ব্যক্তি সম্পর্কিত কোনো তথ্য পাওয়া গেল, তাকে যখন আমরা কোনো সংখ্যা মান দ্বারা প্রকাশ করি তাকেই বলা হচ্ছে স্কোর। অর্থাৎ যে যে বিষয়গুলো পেলাম, দেখা গেল একটা ক্লাসে 50 জন আছে, তাদের পরীক্ষা হলো, তাদের প্রত্যেকের নম্বর আমি লিখতাম, কেউ 2 পেয়েছে, কেউ 20 পেয়েছে, কেউ 12 পেয়েছে। এই যে সংখ্যা মান দ্বারা যখন প্রকাশ করছি তাকেই বলা হচ্ছে স্কোর। তথ্যকে যখন সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হচ্ছে তাকেই বলা হচ্ছে স্কোর। ক্লিয়ার? যে কোনো প্রাপ্ত তথ্য, গুণ, বৈশিষ্ট্য তাকে রাশিবিজ্ঞানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে নাম্বার বলি সেটাই হয়ে যাচ্ছে সংখ্যা বলি, সেটাই রাশিবিজ্ঞানের ভাষায় হয়ে যাচ্ছে স্কোর। অর্থাৎ অঙ্ক আমরা যখন করেছি 2 + 2 = 4, অর্থাৎ 2 একটা সংখ্যা, আবার এই 2 একটা সংখ্যা, রাশিবিজ্ঞানে সেই সংখ্যাটারই নাম হয়েছে স্কোর। যেটা ছিল লাউ এখানে এসে হয়ে গেছে কদু, আর কিছু বিষয় কিন্তু নেই। অর্থাৎ যার দ্বারা কোনো কিছুর গুণ, বৈশিষ্ট্য, যোগ্যতা যে কিছু প্রকাশ করা হয় যে সংখ্যা মান দ্বারা, সেই সংখ্যা মানটাকেই বলা হয় স্কোর। রাশিবিজ্ঞানের স্কোর। এবার স্কোর কয় প্রকার? স্কোর হচ্ছে 2 প্রকার। স্কোর আবার 2 প্রকার হয়, বিন্যস্ত আর হচ্ছে অবিন্যস্ত। 1 নম্বর হচ্ছে কাঁচা তথ্য, র স্কোর, সেটাকে বলা হয় অবিন্যস্ত। আর 2 নম্বর হচ্ছে বিন্যস্ত। স্কোর কয় প্রকার? স্কোর হচ্ছে 2 প্রকার, অবিন্যস্ত স্কোর আর বিন্যস্ত স্কোর। এবার এই অবিন্যস্ত স্কোর আর বিন্যস্ত স্কোরে আমরা আসব। অবিন্যস্ত স্কোর কি? যখন স্কোরগুলি রাশিবিজ্ঞানের কোনো সূত্র, ফর্মুলা কিছু না মেনে এলোমেলো বা তোমার যে অগোছালো থাকে। অবিন্যস্ত মানে কি? যেটা সাজানো নাই। আর বিন্যস্ত মানে এটা সাজানো আছে, আটি বাঁধা আছে মনে করো, তাই তো? এই অবিন্যস্ত স্কোর যখন কোনো নিয়ম মেনে থাকে না, স্কোর গুলো দেখা গেল এমন ভাবে স্কোর রয়েছে কতগুলো, 5, 10, 9, 13, 7, 6, 4, 9, 11 এরকম। তাহলে এটা কি কোনো নিয়ম মেনে আছে? কোনো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কটা নয় এখানে মানে এলোমেলো ভাবে রয়েছে, তো কোনো নিয়ম মেনে নেই। এই ধরনের যখন এলোমেলো থাকে তাকে বলা হয় অবিন্যস্ত স্কোর। আর যখন বিন্যস্ত স্কোর হচ্ছে নির্দিষ্ট রাশিবিজ্ঞানের নির্দিষ্ট নিয়ম মেনে, স্কোর গুলো রাশিবিজ্ঞানের নির্দিষ্ট নিয়ম মেনে যখন স্কোর গুলো সাজানো হয় বা সাজানো থাকে, তখন তাকে বলা হয় বিন্যস্ত স্কোর। রাশিবিজ্ঞানের নিয়ম মেনে যখন সাজানো হয় তাকে বলা হয় বিন্যস্ত স্কোর। এবার এখানে আরেকটা ছোট্ট কথা আমার আগে এখানে বলতে হতো, যখন অনেকগুলো স্কোর একসাথে থাকে তাকে বলা হয় স্কোর গুচ্ছ, বাঞ্চ, তাই তো? আটি বাঁধা অনেকগুলো এটা একটা স্কোর গুচ্ছ। কিন্তু কোন ধরনের? এটা অবিন্যস্ত। অবিন্যস্তকে বিন্যস্ত কি করে করতে আমি আসছি, তার আগে 2-3টে বিষয় বলে নিয়ে আমি সেটা করে দেখাচ্ছি। তাহলে অবিন্যস্ত স্কোর, বিন্যস্ত স্কোর, অনেকগুলো স্কোর যখন একসাথে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কি স্কোর গুচ্ছ। এবার স্কোরের পর যেটা আসছে রাশিবিজ্ঞানে সেটা হচ্ছে ভ্যারিয়েবল বা চল। চল ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? পরিবর্তনশীল রাশিকেই বলা হয় চল। পরিবর্তনশীল যে রাশিগুলো, স্কোরগুলো সবসময় পরিবর্তন হতে পারে, পরিবর্তনশীল রাশিকেই বলা হয় চল, ভ্যারিয়েবল বা চল। একদম সিম্পল হিসাব, পরিবর্তনশীল রাশিকেই বলা হয় তোমার যে চল। এবার এই চলের আবার ভাগ আছে। চল হচ্ছে 2 প্রকার, বিচ্ছিন্ন চল, অবিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন মানে যেটার মধ্যে ছেদ থাকে, ফাঁক থাকে। যেমন ধরো কোনো কিছু ছাত্র সংখ্যা, এই ক্লাসে 30 জন, এই ক্লাসে 35 জন, এদের মধ্যে কি ছেদ আছে, প্রাপ্ত নম্বর ছেদ আছে, কন্টিনিউয়াস নাও হতে পারে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চল। অবিচ্ছিন্ন চল কি? যে চলের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না, কন্টিনিউয়াস যেটা, সে কন্টিনিউয়াস চল। যেমন ধরো বয়স,
বয়সের কোনো ছেদ আছে? আজকে 10 বছর পূর্ণ হলো, একদিন গ্যাপ দিলাম, তারপরে কাল থেকে আবার 11 বছরের কাউন্ট শুরু হবে, তা তো হয় না। কোনো সেকেন্ডের মধ্যেও গ্যাপ নেই, কন্টিনিউয়াস চলছে না। আমার বয়স তোমার বয়সটা 1 সেকেন্ডের জন্য কি বিরাম আছে জন্মের পর থেকে? নেই। তাহলে এই ধরনের চল হচ্ছে অবিচ্ছিন্ন চল। যে চলের মধ্যে ছেদ বা বিরাম আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চল, যে চলের মধ্যে ছেদ বা বিরাম নেই তা হচ্ছে অবিচ্ছিন্ন চল। এবার আসি স্কেল। স্কেল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শুধু আমরা ডেফিনেশনটা একটু দেখে রাখবো এখানে। স্কেল কি? যখন সমদূরত্ব সম্পন্ন কতগুলি সংখ্যা পাশাপাশি বসানো থাকে পরিমাপক স্কেলে, তাকেই বলা হয় স্কেল। সমদূরত্ব স্কেল, যে কোনো স্কেল, ধরো আমি যদি একটা স্কেলের মিটারের মাপ দেখি, তাহলে সেখানে প্রত্যেকটা 1 2 3 4 পরপর থাকবে না, এমন নাকি? 1-এর থেকে 2-এর যা তফাৎ, 2-এর থেকে 3-এর তফাতের কম বেশি হবে? সংখ্যাগুলো একই রাশি যুক্ত হতে হবে। লিটার আর মিটার একই স্কেলে মাপা যাবে না, উচ্চতার ওজন একই স্কেলে মাপা যাবে না। তাহলে সমগুণ এবং সমদূরত্বে যখন কতগুলো সংখ্যা পাশাপাশি বসিয়ে একটা পরিমাপক যন্ত্র তৈরি হচ্ছে, তাকেই বলা হচ্ছে স্কেল। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকের মধ্যে সমদূরত্ব। 1 মিটার থেকে 2 মিটারের যা দূরত্ব, 2 মিটারের থেকে 3 মিটারের একই দূরত্ব হবে, ঠিক তেমনি 98 থেকে 99 মিটারের একই দূরত্ব হবে, প্রত্যেকটা সমদূরত্ব হবে। বেশি হয়েছে বলে এটা একটু 1 সেন্টিমিটার বাড়িয়ে দিই তা কিন্তু হবে না, তাহলে সেই স্কেলটা হয়ে যাবে কি? সেটা ভ্রান্ত স্কেল হয়ে যাবে। তাহলে স্কেলের হচ্ছে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এইবারে আমরা আসব যেটা তার আগের অংশে ছিলাম, যে অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত স্কোর কি করে করতে হয়। এটা করতে গেলে এখান থেকে আমরা চিনবো শ্রেণী কি জিনিস, ট্যালি কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, শ্রেণী ব্যবধান কি জিনিস, ইউএল কি জিনিস, এলএল কি জিনিস, রেঞ্জ কি জিনিস। 7টা-8টা জিনিস শিখবো, যেখান থেকে আমাদের কিন্তু আসতেই পারে। আমরা বলেছি অবিন্যস্ত স্কোর আর বিন্যস্ত স্কোর দুরকম থাকে। আমি এখানে ধরো কতগুলো অবিন্যস্ত স্কোরকে লিখে নিচ্ছি। ধরো এমন আছে 6 13 12 10, ধরো এরকম কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, না আর একটা জোড় সংখ্যাই করে দিই, তাই তো? 9টা সংখ্যা হলো তো, 10টা স্কোর করে দিই আমি, ধরে নাও। এখানে ধরো স্কোর আছে, প্রত্যেকটা সংখ্যা এক একটা স্কোর। অনেকগুলো স্কোর যখন একসাথে থাকে তাকে কি বলে? স্কোর গুচ্ছ। তাহলে এখানে কোন রাশি বিজ্ঞানের নিয়ম মেনে নেই, পরপর আন্দাজে আমি কতগুলো সংখ্যা দিয়েছি, তাহলে এটা কি ধরনের স্কোর? অবিন্যস্ত স্কোর। এই অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করার কৌশল জানবো। প্রথম যেটা, একটা স্কোর গুচ্ছ যখন পাই তখন আমাকে দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে স্কোর গুচ্ছের ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমা ইংরেজিতে আপার লিমিট, ইউএল। আপারের ইউ, লিমিটের এল, এই জন্য ইউএল। আর একটা জিনিস আমাকে শিখতে হবে, সেটা হচ্ছে নিম্ন সীমা। নিম্ন কথার হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট, ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা, কিচ্ছু না, খুব সহজ। এই যে যতগুলো স্কোর থাকবে এর মধ্যে পালের গোদাটাকে ধরতে হবে। সবচেয়ে বড় কে আছে দেখে নিত। মোটামুটি আমার তো যেটা মনে হলো 13ই আছে, তাই তো? যে বড় সে হচ্ছে আমার আপার লিমিট। আর লোয়ার লিমিট, নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে জুনিয়র কে আছে বেচারা, এখানে 6ই তো বোধহয় আছে না? হ্যাঁ, আমি কিন্তু টোটালি আন্দাজে তোমাদের সামনেই লিখলাম স্কোরগুলো, কোনো কিছু দিয়ে 6, তাহলে নিম্ন সীমা হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস আমরা শিখে গেলাম কিন্তু, ঊর্ধ্ব সীমা বা ইউএল, নিম্ন সীমা বা এলএল। অর্থাৎ আমাকে দুটো জিনিস শিখতে হবে, আপার লিমিট, লোয়ার লিমিট। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখবো, সেটা হচ্ছে রেঞ্জ বা প্রসার। রেঞ্জ কি? আমরা বন্দুকের গুলির ক্ষেত্রে যুদ্ধে কদিন আগে দেখলাম না, যে একটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার রেঞ্জ হচ্ছে 600 কিলোমিটার। তার মানে কি, এখান থেকে যদি আমি সেই ক্ষেপণাস্ত্রটাকে ছুড়ি 600 কিলোমিটার দূরে যেয়ে পড়বে। অর্থাৎ আমি যেখান থেকে ছুটছি আর যেখানে যে পড়ছে তার ব্যবধান কত? 600 কিলোমিটার। ক্লিয়ার? অর্থাৎ শুরু যেখান থেকে শেষ যেখানে হয়েছে, এই দুটোর ব্যবধানটাই হচ্ছে রেঞ্জ বা প্রসার। তাহলে আমার একটা স্কোর গুচ্ছ, এই স্কোরটা শুরু হয়েছে কোথা থেকে? নিম্ন সীমা থেকে 6, শেষ হয়েছে কোথায়? যে 13 যে। অর্থাৎ রেঞ্জ, এই দুটোর ব্যবধান। রেঞ্জ নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা মাথায় রাখবে। আমি এই দিকে লিখি বরঞ্চ বড় করে, তাই না? ইউএল মাইনাস এলএল।
আর একটা সূত্রতুত প্রাপ্ত 1 প্লাস 1। কেন এই 1 আমি পরে এটার উত্তর দেব। সব সময় প্লাস 1। ইউএল মাইনাস এলএল ডাইরেক্ট করবে না কিন্তু, এটা দেখি ভি এর মতন হয়ে গেছে। ইউএল মাইনাস এলএল প্লাস 1, এই হচ্ছে রেঞ্জ নির্ণয়ের বা প্রসারণ নির্ণয়ের সূত্র আসতে পারে কিন্তু। তাহলে আমার ইউএল কত দেখো, ইউএল কত বেরিয়েছে, ওখানে আপার লিমিট কত 13, লোয়ার লিমিট কত 6 প্লাস সূত্রতুত 1, তাহলে 13 থেকে 6 গেলে 7 যোগ 1 সমান সমান 8। প্রসার হচ্ছে, রেঞ্জ হচ্ছে 8। দেখো 6 থেকে 13 অবধি গুণে দেখো 8ই হচ্ছে। 6 7 8 9 10 11 12 13। ডাইরেক্ট বিয়োগ করো, 6 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে 7, তাহলে এক ঘাটতি হবে, সবসময় এক ঘাটতি হবে বলে বিয়োগ করলে সূত্রে একটা লেজ জুড়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? কেন 6 থেকে 13 বিয়োগ করলে আমি পাচ্ছি 7, কিন্তু আমার অ্যাকচুয়ালি রেঞ্জ আছে 8। গুণে দেখো 6 7 8 9 10 11 12 13 8, কিন্তু বিয়োগ করলে 7 পেতাম। এই জন্য সূত্রে এই এররটাকে কারেকশন করবার জন্য প্লাস 1 তুলে ধরা হয়েছে। অর্থাৎ তাহলে আপার লিমিট লোয়ার লিমিট রেঞ্জ ক্লিয়ার হলো। একটা রাশি গুচ্ছে তোমার যে অবিচ্ছিন্ন স্কোরকে বিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করতে গেলে লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট বের করবা, তার রেঞ্জ বের করবে। লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1, এই হচ্ছে রেঞ্জ। এইবার আমরা এটাকে কি করে তোমার যে ডিস্ট্রিবিউশন করব, এটুকু আমি মুছে দিলাম, বোর্ডটা আমার ছোট তো। তাহলে আমার এখানে আমি নোট করে রাখলাম, আমার লোয়ার আপার লিমিট বেরিয়েছিল 13, তাই তো, আর লোয়ার লিমিট বেরিয়েছিল 6, রেঞ্জ বেরিয়েছিল 8। এই কটা থাক। এইবার যেটা করতে হবে, এইটাকে আমি যদি স্কোর গুলোকে অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করবো, দেখো ছোট সংখ্যার বলে এরা বেশি সংখ্যা থাকলে কি হবে পরে কিন্তু আসবো। আমি এই স্কোর গুলোকে আগে লিখলাম। কত অবধি লিখবো? আমি স্কোর গুলোকে লিখবো লোয়ার লিমিট থেকে আপার লিমিট অথবা আপার লিমিট থেকে লোয়ার লিমিট সিরিয়ালি লিখবো। আমার লোয়ার লিমিট কত হয়েছিল 6, তাহলে এখানে 6 থেকে শুরু করবো। 6 7 8 9 10 11 12 13 লিখলাম। 6 7 8 9 10 11 12 13। এবার কোনো সংখ্যা এখানে কিন্তু নাও থাকতে পারে, ঘটনা চক্র হয়তো সবই আছে। সাপোজ ধরো এই স্কোরের মধ্যে কোথাও 10 নেই, তবু আমার তাহলে স্যার 10 লিখবো না, লিখতে হবে, যে কটা স্কোর থাকবে সবই লিখতে হবে। এইবার যেটা করতে হবে, স্কোরের পরে আমাকে এবার এখানে 11টাকে একটু উপরে দিয়ে দিলাম। এবার আসবো আমরা ট্যালি। এই ট্যালি হচ্ছে বিশেষ এক প্রকারের দাগ বা চিহ্ন, এই বৃষ্টির ফোঁটার মতন বাঁকানো বাবাজি দাগ, এটাকে বলা হয় ট্যালি। ট্যালি কি কাজে লাগে? ট্যালি অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করবো আমরা, অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করতে কাজে লাগে। এটা কিন্তু প্রাথমিক বলছি, অনেকেই বলবে স্যার বইয়ের সাথে মিলছে না কেন। একদম প্রাথমিক আসছে, এরপরে বেশি স্কোর থাকলে শ্রেণীতে যাব আমরা। আমি চাইছি পুরোটা যাতে আমরা আয়ত্ত করতে পারি। এবারে ট্যালি কি কাজে লাগে এবার দেখবো আমরা। ট্যালি গুলো কি করব আমরা এবারে ভালো করে দেখ। ট্যালি কি? এই ধরনের বাঁকানো একটা দাগ। এবার 6 কোথায় আসছে এবার ভালো করে দেখো। প্রথম সংখ্যা কত আছে 11। আমার সেই স্কোর গুচ্ছটার দিকে তাকিয়েছি, এখানে 11 কোথায় আছে? এই যে 11 বাবাজি সোজাসুজি ট্যালির ঘরে আমরা একটা এই ট্যালি মার্ক দিয়ে দিলাম, দেখেছো বাঁকানো দাগ। এই 11কে কেটে দিলাম। তারপরের সংখ্যাটা কি আছে 6, এই 6 এর ঘরের এখানে ট্যালি মেরে দিলাম। তারপরে কি আছে দেখো 13, 13 কোথায়? এই যে 13 ট্যালির ঘরে ক্রস মেরে দিলাম, এখানে কেটে দিলাম। তারপরে কি আছে 12, 12 এর ঘরে দাগ দিয়ে দিলাম। তারপরে কি আছে 10, 10 এর ঘরে ট্যালি মারলাম। তারপর আছে 9, 9 এর ঘরে ট্যালি মারলাম। 8, 8 এর ঘরে ট্যালি মারলাম। তারপর আছে 7, 7 এর ঘরে ট্যালি মারলাম। তারপর আছে 10, এই যে 10 এর পাশে আবার একটা ট্যালি হয়ে গেল। 12, এই যে 12 এর পাশে আবার একটা হয়ে গেল। ব্যাস কমপ্লিট, ট্যালি হয়ে গেল। এইবার আমরা আরেকজন ভদ্রলোকের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি শুধু এখানে এফটা লিখলাম, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, বাংলায় বলা হয় পরিসংখ্যা। ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা কি? কোন একটি স্কোর গুচ্ছে একটি স্কোর কতবার পুনরাবৃত্তি হয়েছে তাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। কতবার পুনরাবৃত্তি হয়েছে মানে দেখো, এইবার এই ট্যালির সংখ্যাটা আমরা লিখবো। এটা কটা আছে? একটা। আমি তারপরে এই উত্তরটা দিচ্ছি। 1, এটাও একটা আছে 1, তারপরেও 1 1 2 1 2 1। দেখো এক এক কোথা থেকে গেলাম? একটা ট্যালি, অর্থাৎ 6 কয়বার আছে দেখে বুঝতে পারছি, একবার আছে। 7 একবার আছে, 8 একবার আছে, 9 একবার আছে, 10 দুইবার আছে, 11 একবার আছে, 12 দুইবার আছে, 13 একবার আছে।
এই টোটাল এফ এর যোগফলকে বলা হয় নাম্বার বা এন। যোগ করে কত হচ্ছে 1 2 3 4 6 7 8 9 10। এখানে কটা সংখ্যা নিয়েছিলাম? 10টা নিয়েছিলাম। স্কোর যত থাকবে এন সব সময় তাই আসতে হবে, গ্যারান্টি। তাহলে দেখো এটা এবার অবিন্যস্ত স্কোর গুলো কিন্তু বিন্যস্ত হয়ে গেল। কেন বিন্যস্ত হলো? এবার আমি দেখে, তোমাকে যদি এখানে আছে 6 কবার আছে, তোমাকে অনেকবার দেখতে হতো। এখানে দেখে 6 আছে স্যার একবার, 7 কবার আছে একবার, আচ্ছা 11 কবার আছে তুমি দেখে বলে দেবে 11 একবার আছে, 13 কবার আছে দেখে বলে দেবে একবার আছে, 12 কবার আছে দেখে বলে দেবে দুবার আছে। তাহলে এটা ছক আকারে সাজানো হলো। এইটা যে এলোমেলো ছিল এটা আর এলোমেলো নয়। এই যে অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করার পদ্ধতি, তাহলে কার সাহায্য নিলাম? ট্যালির সাহায্য নিলাম। ট্যালি বিশেষ এক প্রকারের দাগ যার সাহায্যে বিন্যস্ত স্কোর গুচ্ছকে অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করতে সাহায্য করে। আর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা কি? কোন একটি স্কোর গুচ্ছে একটি স্কোর বা সংখ্যা কতবার পুনরাবৃত্তি হয়েছে তার সংখ্যাই হচ্ছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এইবার তোমরা বলতে পারো স্যার আপনি স্কোর করলেন, ক্লাস তো আসলো না। এই ছোট স্কোর থাকলে এরকম, এবার বড় স্কোর গুচ্ছ থাকলে সেক্ষেত্রে কি করতে হবে সেখানে আমি ক্লাসের পরের স্টেপটা এবারে আসছি। এবার আমরা অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করার আরেকটি কৌশল দেখব, যেখানে আমি কতগুলো স্কোর নিজের থেকে এখানে লিখে নিয়েছি। একটা স্কোর গুচ্ছ, এখানে দেখো সংখ্যাটা অনেক বেশি, সেখানে নয় আগের বারে তো আমরা যে উদাহরণটা দেখলাম 8টা 10টা স্কোর ছিল বসিয়েছি, এখানে দেখো 1 2 3 4 5 1 2 25টা স্কোর আছে। তাহলে এইটা যদি আমি আগে লোয়ার লিমিট আপার লিমিট দেখবো, তারপরে সমস্যাটা কেন সেটা আসছি। তাহলে প্রথম আমাকে কি করতে হয়, আমি আগেই বলেছি আপার লিমিট আর লোয়ার লিমিট বের করতে হয়। তারপর আপার লিমিট দেখো তো এখানে কত হয়েছে, আমার মনে হচ্ছে 48ই হবে, তাও তোমরা দেখো একবার। আর লোয়ার লিমিট নিম্ন সীমা নিম্ন সীমা নিম্ন সীমা নিম্ন সীমা 20 বোধহয় হচ্ছে, 20 কম না আর নেই। তাহলে লোয়ার লিমিট 20, আপার লিমিট 48, এটা পেলাম। তাহলে রেঞ্জ কত দাঁড়াবে? সূত্র কি বলছে? সূত্র বলছে ইউএল মাইনাস এলএল প্লাস 1। তাহলে 48 থেকে 20 গেলে 28 যোগ 1 সমান সমান 29 হচ্ছে রেঞ্জ। তাহলে আমাকে 29টা সংখ্যা এখানে লিখতে হবে খাতায় ছাত্রদেরকে, অর্থাৎ 20 থেকে 48 পর্যন্ত লিখে যেতে হবে, সেটা অনেক সমস্যার ব্যাপার। এই জন্য আমরা কি করব, ক্লাসের সিস্টেম নেব। ক্লাসের সিস্টেম ব্যাপারটা কি? স্কুলে অনেক ছাত্র আছে, তোমার স্কুলে বা আমার স্কুলে, প্রতিটা স্কুলে প্রত্যেকটা ছেলে মেয়েকে আলাদা 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 করে শিক্ষা দিতে হলে অতগুলো টিচার লাগবে, অতগুলো ক্লাসরুম সম্ভব না। এই জন্য যাদের মেধা বা বয়স মোটামুটি এক, তাদের একটা শ্রেণী বলা হচ্ছে। এটা শ্রেণী 5, পঞ্চম শ্রেণী, এটা ষষ্ঠ শ্রেণী, এটা সপ্তম শ্রেণী, এটা 11। মোটামুটি সমমেধা সমবয়সী ছাত্রদের একটা ঘরে 50 জন 100 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের মনে করা হচ্ছে এরা একটা শ্রেণীরা মোটামুটি একই রকম। ঠিক তেমনি আমরা এখানে প্রত্যেকটা স্কোরকে আলাদা আলাদা করে খ্যাতি যত্ন করতে গেলে খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, কতগুলো স্কোরকে নিয়ে, কতগুলো ছাত্রকে নিয়ে যেমন একটা শ্রেণী তৈরি হয়েছে, এখানে আমরা কতগুলো স্কোরকে নিয়ে আমরা শ্রেণী তৈরি করব। এই শ্রেণী বা ক্লাস, এবার আর স্কোর থাকছে না, শ্রেণী বা ক্লাস তৈরি করব। এবার কথা হচ্ছে যে একটা ক্লাসে আমি কজন ছাত্রকে কটা স্কোরকে নেব সেটা আমার প্রশ্নে বলে দেওয়া থাকবে, যে শ্রেণী ব্যবধান এত ধরে একটি পরিসংখ্যা বণ্টন তৈরি করব। আমি ধরে নিচ্ছি আমাকে বলে দেওয়া হচ্ছে শ্রেণী ব্যবধান 5। এই শ্রেণী ব্যবধানকে বলা হয় সিআই, ক্লাস ইন্টারভ্যাল, সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করা হয়। আই হচ্ছে 5, আমি এর ডিটেইলসে পরে বলবো। আই দ্বারা প্রকাশ করা, আই ধরে নিচ্ছি 5। তাহলে এক একটা শ্রেণীতে আমি 5টা করে ছাত্রকে বা স্কোরকে রাখবো। কিরকম ভাবে? তাহলে আমি লোয়ার লিমিট, আমি আগের অঙ্কটা অনুযায়ী শুরু করতে হলে কবে থেকে কোথা থেকে শুরু করতাম? 20 থেকে। তাহলে একটা শ্রেণীতে আমি 5 জন স্কোরকে রাখবো। তাহলে 20 থেকে 5 গুনলে কত হয়? হ্যাঁ তুমি বলছো 25, না 20 ধরে 20ও তো এই শ্রেণীতে থাকবে, তাকে বাদ দিলে হবে না। দেখো 20 21 22 23 24, 24-এ যে 5 পূর্ণ হচ্ছে, 20 21 22 23 24, এই ভুলগুলো কিন্তু খুব হয়, বিয়োগ করলে হবে না। তাহলে একটা শ্রেণীতে আমি রাখলাম, প্রথম শ্রেণীতে 20 থেকে 24 জনের একটা ক্লাস করে দিলাম। তাহলে 24 অবধি চলে গেল। তারপরেরটা কত থেকে শুরু হবে? 25 থেকে। তাহলে 25 থেকে 5 গুণ, 25 26 27 28 29 হচ্ছে। আমাকে যেতে হবে কত পর্যন্ত? 48 যত অবধি না পাচ্ছি। তারপরে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে
44 হলো 45 থেকে তাহলে তো হিসাব মতো কত হয় 48, কিন্তু না এটা হবে না, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। সব ক্লাসে তুমি 5 জনকে রেখেছো, এখানে এনরোলমেন্ট থাকুক না থাকুক তোমাকে 49 কে টেনে নিয়ে আসতে হবে। আমার স্কোর তুমি বলতে পারো স্যার আমার তো 49 নেই, আমার 48 অব্দি আছে, আমি কেন 49 টানবো? কিন্তু সবে করে যে কর্ম না করলে হয় অধর্মটা কথা আছে না, সবাইকে যেমন ভাবে রেখেছি একেও সেইভাবেই রাখতে হবে, পারছি রাখতে হবে, একটাকে কমিয়ে দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে ক্লাস বা শ্রেণী কিভাবে তৈরি হয় হলো, এই শ্রেণীর জানো তো আবার শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী, এই যে শ্রেণীটা আমি করলাম এটা সমশ্রেণী, প্রত্যেকটাই সমান সংখ্যক আছে। আবার এক ধরনের শ্রেণী হয় অসম শ্রেণী, দেখা গেল ওই যেটা বললাম এইটা 48 অব্দি রেখে দিলাম, কোনোটা কম বেশি হতে পারে, সেই শ্রেণীটাকে বলা হয় অসম শ্রেণী। আবার আরেকটা শ্রেণী হয় তোমার যে প্রান্ত খোলা শ্রেণী, শুরুটায় আনলিমিটেড শেষটাও আনলিমিটেড, গ্রাফের মতন শুরুতে থাকবে না শেষে থাকবে না, এই ধরনের শ্রেণীকে বলা হয় প্রান্ত খোলা শ্রেণী। কিন্তু আমরা এই তোমার যে সমশ্রেণীতেই অঙ্কগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্স গুলো করবো। তাহলে শ্রেণী কয় প্রকার বললাম? 3 প্রকার, সমশ্রেণী, অসম শ্রেণী, প্রান্ত খোলা শ্রেণী। সমশ্রেণী প্রত্যেকটা শ্রেণীতে সমান সংখ্যক স্কোর থাকবে, অসম শ্রেণীতে কম বেশি হতে পারে, আর প্রান্ত খোলা শ্রেণী কি শুরু এবং শেষটা খোলা থাকবে, আনলিমিটেড, কোনো স্কোর থাকবে না। যাই হোক, এইবার শ্রেণী গেল। শ্রেণীর পরে আমি যেটা আসবো, আমি এখানে না দাগ কেটে নিই, তাহলে দেখবে আমার এটা করতে না সুবিধা হবে। এবার আমার দাগ কিন্তু একটু ব্যাকাটেরা হবে ভাই বোনেরা, হাসাহাসি করো না, আমরা চেষ্টা করবো মূল বিষয়টা শিখতে। আমি এই আঁকা টাকায় খুব এক্সপার্ট, আমার হাতের লেখাও তোমরা দেখতে পেরেছো, অতটা ভালো, অতটা কি ভালো না, কিন্তু বিষয়টা বুঝতে পারছো কিনা সেটা ফোকাস করার চেষ্টা করো। এবারে যেটা আসছে, আমরা এবার কি করবো, এবার আমরা ট্যালির সাহায্য নেব। দেখো এই ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় হয়েছে তো, আগেই করে এসছি। কিন্তু ট্যালি কি? ট্যালি হচ্ছে বিশেষ এক প্রকারের দাগ বা চিহ্ন। আমি বলেছি তোমরা অনেকেই 20 থেকে 24 কটা আছে এইভাবে সংখ্যা দিয়ে অঙ্ক শিখেছো, ভুল করবে এই পদ্ধতিতে যাবে না, ভুল হবে, ছাত্রদেরও শেখাবে না। দেখো এবার আমি আসছি ট্যালিগুলো নির্ভুল কি করে হয়। আমি একটা করে লাইন ধরবো, প্রথম কে আছে 25, 25 এখানে কোথায় আছে, এই ঘরে ট্যালি দিলাম, একে কেটে দিলাম। তারপরে কে আছে 21, 20 থেকে 24 এর মধ্যে 21 আছে, দিয়ে দিলাম, নিজেরা খাতায় করবে অঙ্কটা। 42 কোথায় আছে, 40 থেকে 44 এর মধ্যে আছে। তারপরে 31 কোথায় আছে, 30 থেকে 34 এর মধ্যে আছে। তারপরে কে আছে 38, 35 থেকে 39 এর মধ্যে আছে। ব্যাস, এক লাইন হয়ে গেল। সেকেন্ড লাইন এটা কত, 36, 36 35 থেকে 39 এর মধ্যে আছে, দিয়ে দিলাম। তারপরে 45, 45 থেকে 49 এখানে দিয়ে দিলাম। 20, 20 থেকে 24 এর মধ্যে আছে, দিয়ে দিলাম। 29, 25 থেকে 29 এর মধ্যে দিয়ে দিলাম। 33, 30 থেকে 34 এর মধ্যে দিলাম। 48, এই যে লাস্ট লাইনে 28, 25 থেকে 29 এর মধ্যে আছে। 22, 20 থেকে 24 এর মধ্যে আছে। 35, এই যে 35 থেকে 39। 38, এটাও 35 থেকে 39 এর মধ্যেই আছে। 42, 40 থেকে 44 এর মধ্যে আছে। 27, 25 থেকে 29 এর মধ্যে আছে। 41, 40 থেকে 44 এর মধ্যে আছে। 36, 35 থেকে 39 এর মধ্যে আছে। এই 5 নম্বর দাগটা এই হবে, 1 2 3 4টে ট্যালি যখন হয়ে যাবে 5 নম্বর দাগটা এই যে এরকম অ্যারো দিয়ে দিতে হবে, যেটাই যে এখানে দিলাম। তাহলে 36 দিলাম, তারপরে 35 এখানেই আছে। 23, 20 থেকে 24 এর মধ্যে আছে। 35, 35 থেকে দেখো 5 এর পরে কিন্তু আবার যত আসবে এরকমই হবে। 37, আবার এখানেই আছে, তিনটে হয়ে গেল। 39, আরে বাবা এখানেই আছে। 44, এখানে আছে। ব্যাস, ট্যালি ভদ্রলোক কমপ্লিট। আশা করি এটা নিয়ে তোমাদের খুব বেশি কনফিউশন থাকার কথা নয়। ট্যালির পর এবার কি আসবে, সেই যে এফ ভদ্রলোক, এফ মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। আমি শুধু এখানে এফটা লিখলাম, আগে বলেছি। তাহলে ট্যালির সংখ্যাটা লিখবে, এখানে কটা দাগ আছে, 4টে, 4, এটাও 4, এটা 2, এটা 5 6 7 8 9, 4 2 হলো। তাহলে ট্যালির যোগ, ফ্রিকোয়েন্সির যোগফলকে কি বলে বলেছি, নাম্বার। নাম্বার এবার যোগ করে দেখো তো কত হচ্ছে। 4 4 8 2 10, 10 আর 9 19, 19 আর 4 23, 23 আর 2 25। আমরা কটা সংখ্যা নিয়েছিলাম, 5 5 এ 25টা। আমি বলেছি যত স্কোর নেব এন তাই আসবে।
তাহলে আমরা শ্রেণী ব্যবধান বুঝলাম। শ্রেণী ব্যবধান বোঝা গেল। শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? একটা শ্রেণীতে কটা সংখ্যা। তাহলে এরকম যদি দেয় 25 থেকে 29 এর শ্রেণী ব্যবধান কত? 25, 26, 27, 28, 29, ইন্টারভ্যাল হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে ফ্রিকোয়েন্সি পর্যন্ত বুঝলাম। এবার এখানে আরেকটা ছোট্ট জিনিস বুঝিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব, পরে তারপরে শ্রেণী, প্রকৃত শ্রেণী সীমা খুব ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার তো? আমি এটা মুছে দিয়ে শুধু শ্রেণীটাকে রাখছি। এরপরে তো সেন্ট্রাল টেন্ডেন্সি, গ্রাফিক্যাল সব আসবো আস্তে আস্তে। শ্রেণী সীমা, একটা জিনিস শ্রেণীগুলো করেছি, এই শ্রেণী আবার দু রকমের হয়। একটা হয় কি বিচ্ছিন্ন, আর একটা অবিচ্ছিন্ন। এই ধরনের শ্রেণীগুলো, যে শ্রেণীতে আমরা অঙ্ক করলাম, এই শ্রেণীটাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। কেন বিচ্ছিন্ন শ্রেণী? সহজে বলবার চেষ্টা করছি। দেখো এই শ্রেণীটার লোয়ার লিমিট কত? মানে এই শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে 20, 20 থেকে শুরু, আপার লিমিট শেষ হয়েছে কোথায়? 24। যেমন টোটাল স্কোরের একটা লোয়ার লিমিট, আপার লিমিট থাকে, আবার প্রত্যেকটা শ্রেণীর যেটা ছোট সংখ্যা সেটা লোয়ার লিমিট, যেটা বড় সংখ্যা সেটা আপার লিমিট। আবার এই শ্রেণীটা শুরু হচ্ছে কত থেকে? 25 থেকে, শেষ হচ্ছে কত থেকে? 29। তাহলে দেখো এই শ্রেণীটার শেষ হয়েছে কত? 24। এই শ্রেণীটা শুরু হয়েছে কত? 25। তাহলে এই 25 থেকে 24 কে বিয়োগ করা যায় তো? বিয়োগ করলে 1 পাওয়া যায়। 20 থেকে 24 যোগ আই হচ্ছে কত? 20, 21, 22, 23, 24। কিন্তু বিয়োগ করলে কত পাচ্ছি? 24 থেকে 20 কে 4। 25 থেকে 29 বিয়োগ করলে কত পাচ্ছি? 4। কিন্তু আছে তো 5টা সংখ্যা, তাহলে এই 1 গেল কোথায়? এই 1 কোথায় ঢুকে আছে? এই যে এটার 24 শেষ, এটা 25 এ শুরু, প্রত্যেক গ্যাপে গ্যাপে 1 ঢুকে আছে। দেখো এটা 29, 30, 34, 35, 39, 40, 44, 45, 1 ঢুকে আছে গ্যাপে। এই গ্যাপে গ্যাপে 1 ঢুকে আছে। এই গ্যাপের থেকে এই 1 কে আমার বের করে আনতে হবে। এই এটা হচ্ছে বিচ্ছিন্ন। এই যে গ্যাপে গ্যাপে 1 ঢুকে আছে, ফাঁক রয়েছে, অর্থাৎ ব্যবধান রয়েছে 1 করে করে। এই ধরনের শ্রেণীকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। এবার এই বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন করার একটা পদ্ধতি আছে, সেইটাকে বলা হয় শ্রেণী সীমা। আমরা সেই শ্রেণী সীমাটা বের করা দেখব বা শিখব। শ্রেণী সীমা কি করে বের করব? শ্রেণী সীমা বের করার নিয়ম হচ্ছে, দেখো এই যে শ্রেণীগুলো আছে 20 থেকে 24, 25 থেকে 29, আমার এ পকেটে 20 টাকা আছে, এ পকেটে 24 টাকা আছে, ধরো 50 পয়সার চল আছে, সেইটা ভেবে। এবার আমি খুচরো পয়সা এখান থেকে একটা 50 পয়সা বের করে যদি এ পকেটে নিই, আমার আলটিমেটলি টাকার কোনো কম বেশি হবে? হবে না, শুধু এই পকেটটা এই পকেটে যাবে। ঠিক সেটাই করব। এই 20 যেটা আছে তার থেকে 0.5 কমিয়ে দেব, 19.5। তাহলে এই যে এখান থেকে 50 পয়সা এই পকেটে কমলাম, সেই 50 পয়সাটা আমি ডান পকেটে দিয়ে দেবো, অর্থাৎ এইটা হয়ে গেল 24.5। ক্লিয়ার? ছোটটার থেকে 0.5 কমলো, সেই 0.5 বড়টার ঘাড়ে যোগ হয়ে গেল। এইটাও তাই করব, দেখো হিসেব মিলে যাবে। 25 থেকে 0.5 কমলে হয়ে যাবে 24.5, এটা হয়ে যাবে 0.5 বেড়ে 29.5, এইটা হয়ে যাবে 29.5, এইটা হয়ে যাবে 34.5। তারপরেরটা কি হবে? 35 আছে, তাহলে হয়ে যাবে 34.5 থেকে 39.5। এইটা 40 আছে, হয়ে যাবে 39.5 থেকে 44.5। এই 45 আছে, এইটা হয়ে যাবে 44.5 থেকে 49.5। হলো? এইবার দেখো মজার বিষয়, এই ক্লাসটা শেষ হয়েছে কত? 24.5-এ। এই ক্লাসটা শুরু হয়েছে কবে? 24.5-এ শুরু হয়েছে। এইটা শেষ হচ্ছে 29.5, এইটা হচ্ছে 29.5। তাহলে আর কোনো গ্যাপ আছে? নেই। এবার যদি আমি এই দুটোর বিয়োগ করি, দেখো তো 24.5 থেকে 19.5 বিয়োগ করো, 5 এ 5 0, 19, 9 আছে 14, 5 হলো। দেখো বিয়োগ করে 5ই 5, যে কোনো একটা বিয়োগ করে 5। এতক্ষণ বিয়োগ করে কত পাচ্ছিলাম? 4। এখন বিয়োগ করে পাচ্ছি 5, প্লাস এর মধ্যে কোনো গ্যাপও নেই। এই যে শ্রেণীটা, এইটা হয়ে গেল অবিচ্ছিন্ন শ্রেণী। এই শ্রেণীটাকেই বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আর এইটাকেই বলা হয় ক্লাস বাউন্ডারি, সিবি, শ্রেণী সীমা। ক্লাস বাউন্ডারি, শ্রেণী সীমা। তাহলে শ্রেণী সীমা আশা করি ক্লিয়ার। প্রশ্ন থাকলে তোমরা করবে, আমি নিশ্চয়ই এ নিয়ে আবার ভিডিও করব প্রয়োজনে। তাহলে কোন একটা স্কোর তোমাকে দিয়েছে 80 থেকে 84, এর প্রকৃত সীমা বা শ্রেণী সীমা নির্ণয় করো। তাহলে প্রকৃত সীমা কি হবে? 80 হয়ে যাবে 79.5,
আর এইটা হয়ে যাবে 84.5। এর শ্রেণীসীমা এই বা প্রকৃত সীমা এই। আশা করছি শ্রেণীসীমা বোঝাতে পেরেছি। যে কোনো কিছু কিন্তু স্ট্যাটিস্টিক্স আসতে পারে। আমরা স্ট্যাটিস্টিক্সের সমস্ত ভিডিওগুলো মাঝে মাঝে দিয়ে যাবো যাতে তোমরা প্র্যাকটিস করার সময় পাও। আর যেভাবে ক্লাস চলছে এই চ্যানেলে থাকো, সমস্ত বিষয় আমরা আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে মানুষের কাছে যদি পৌঁছতে পারি একটি শেয়ার করে অন্তত পাশে থাকো।